একটু খেয়াল করো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাস। আচ্ছা তো এবার একটু খেয়াল করো তো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়েছে, ত্যাগ করার আগে ওর চার্জ কত ছিল? ইলেকট্রন ত্যাগ করার আগে ওর চার্জ কত ছিল? 0 গুড, গুড বয়। 0 থেকে হইলো কত? +1। তার মানে জারণ মান কি বৃদ্ধি পাইছে না? জি স্যার জারণ মান বৃদ্ধি পাইলে কি হয়েছে? জারণ হয়েছে সোডিয়ামের। জারণ মান বৃদ্ধি পাইলে কি হয়? জারণ। আচ্ছা, জারণ মান বৃদ্ধি পেলে জারণ। আরেকটা জিনিস আমি মজা করে বলি, সেটা হচ্ছে জারণ মানে ছাড়ন। জারণ মানে হচ্ছে কি? ছাড়ন। ছাড়ন কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন। তার মানে যে বিক্রিয়ায় কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে বলা হয় জারণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ হয়েছে। আবার দেখো, আমি যদি বলি ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে, তাহলে জারণ মানে যদি ছাড়ন হয়, বিজারণ মানে গ্রহণ হবে। কেন একটু দেখি আমরা। ক্লোরিন ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে কি হয়েছে? ক্লোরিন মাইনাস। তাহলে বলতো নেহা, বিক্রিয়ার আগে কি ছিল? ক্লোরিন কি ছিল? 0। বিক্রিয়ার পরে কত? 0 -1। তাহলে এখানে বলতো কি হয়েছে? জারণ না বিজারণ হয়েছে? বিজারণ বিজারণ। জারণ মান কমে গেছে। যাক, ভালোই করলাম, একটা চ্যাপ্টারের কিছু অংশ পড়ায় ফেললাম, সাথে বায়োলজি পড়ানো হয়ে গেল। জারণ মানে আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি বিজারণ। আচ্ছা সরি, জারণ মান কি হয়েছে? হ্রাস পেয়েছে। জারণ মান হ্রাস পেয়েছে, তার মানে বিজারণ হয়েছে। আমার সঙ্গে সঙ্গে লিখতে বললে খুব বেটার হয়, অথবা স্ক্রিনশট, বাট লেখাটা বেটার। জারণ মান কি পেয়েছে? হ্রাস পেয়েছে। কখন হ্রাস পায়? ইলেকট্রন গ্রহণ করলে। কারণ ইলেকট্রন গ্রহণ করলে কি বৃদ্ধি পায় বলতো? ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়। তো ঋণাত্মক চার্জ বাড়লে কি? জারণ মান কমে যায়। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? বিজারণ হয়েছে। তার মানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে একটা বিজারণ প্রক্রিয়া, তাই তো? বিজারণ হয়েছে বা বিজারণ ঘটেছে, তো বলতে পারি ইলেকট্রন গ্রহণ একটি বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়া। একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু জারণ বলেও কিছু নাই, মানে কিছু নাই মিনিং বোঝাচ্ছি আমি। শুধু একটা বিক্রিয়ার মধ্যে শুধু জারণও হয় না, আবার শুধু বিজারণও হয় না। জারণ এবং বিজারণ একসঙ্গে হয়, কারণ এটা কোনো বিক্রিয়া না। এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো, এটা কি কোনো বিক্রিয়া? নাকি এটা হচ্ছে বিক্রিয়ার একটা অংশ? এটা কিন্তু বিক্রিয়ার একটা অংশ। একজন ইলেকট্রন ত্যাগ করছে, আরেকজন গ্রহণ করছে। কখন বিক্রিয়া হবে? যদি আমরা এইভাবে, একটু জোরে কথা বলেন। একটু যেটা বলবো, যেটা বলতেছিলাম, যে জারণ এবং বিজারণ একসঙ্গে হয়। এই যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাস হইলো, আর অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করলো, সরি অক্সিজেন না, মানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো এখানে, তাহলে ক্লোরিন কি হলো? মাইনাস হলো। এইভাবে করে কি হয়েছে বলতো? সোডিয়াম প্লাস ক্লোরিন, ইলেকট্রন ইলেকট্রন চলে যাবে, একটা প্লাস একটা মাইনাস, একটা আগে প্লাস একটা আগে মাইনাস, এখানে হবে সোডিয়াম ক্লোরাইড। তার মানে বোঝা গেল, এই যদি আমি একটি বিক্রিয়া মনে করি, এই বিক্রিয়ায় সোডিয়ামের জারণ মান 0 থেকে +1 হয়েছে, তার মানে বৃদ্ধি পাইছে। তাহলে সোডিয়ামের কি করছে? জারণ করছে। জারণ একই বিক্রিয়ায় ক্লোরিনের জারণ মান 0 থেকে -1 হয়েছে, তাহলে ক্লোরিনের কি হচ্ছে বলতো? বিজারণ হচ্ছে না? বিজারণ 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 হয়েছে। তার মানে একটা বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটে, কখনো শুধু জারণ বিক্রিয়া ঘটে না। কিন্তু আমি বলবো কার ক্ষেত্রে কি হয়েছে। সোডিয়ামের ক্ষেত্রে জারণ হয়েছে, অন্য কারো ক্ষেত্রে কি হয়েছে? বিজারণ হয়েছে। ঠিক আছে, একটু এই যে আমরা বললাম এটা, এখানেও কিন্তু সেম ঘটনা ঘটছে। সবার শোষণে আমরা বলছি গ্লুকোজ জারণের ফলে। গ্লুকোজ কেন জারণ হয়েছে? গ্লুকোজের মধ্যে কোনো একটা পরমাণু কার্বন, যার জারণ মান ছিল 0, হয়েছে কত? +4।
তাহলে গ্লুকোজের কোনো একটা পরমাণুর জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে গ্লুকোজের জারণ মান বৃদ্ধি পাইছে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, গ্লুকোজের কোনো একটা পরমাণুর জারণ মান বৃদ্ধি পাইছে, তাই এটাকে আমরা বলি কি গ্লুকোজের জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে গ্লুকোজের জারণ করছে। এই সেম বিক্রিয়ায় দেখো এখানে অক্সিজেন আছে না, আমি একটু বড় করি এটাকে, একটু ছোট দেখা যাচ্ছে। সেম বিক্রিয়ায় একটু খেয়াল করো, এখানে আছে অক্সিজেন, অক্সিজেনের জারণ মান হচ্ছে 0, 0 থেকে কত হচ্ছে বলতো, এখানেও -2, এখানেও -2, তার মানে অক্সিজেনের জারণ মান এইটার সাপেক্ষে 0 থেকে -2 হচ্ছে। অক্সিজেনের কি হয়েছে, জারণ না বিজারণ? বিজারণ। জারণ। বাট আমরা অক্সিজেন নিয়ে মাথা ঘামাচ্ছি না, কেন? কারণ আমাদের শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? এবং এখানে একটা কথা লেখা আছে, এই কথাটাই আজকে আমরা পড়বো পুরো ক্লাস জুড়ে। সবাত শ্বসন প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি আর 38 এটিপি। আমি একটা কথা কালকে বলছিলাম, সম্ভবত একটু ভুল বলছিলাম। এখানে আমি একটু বলছিলাম যে 686 কে ভাগ করে দাও 38 দিয়ে, তাহলে প্রত্যেক এটিপির মান পাবো। আসলে না, এক এটিপির মান দেখা গেছে 10, আমি ভুলে ওটা বলছিলাম। এক এটিপির মান হচ্ছে কত, 10 কিলো ক্যালোরি। 1 এটিপি ইকুয়াল টু হচ্ছে, তাহলে ওটা ভুলে যাও, হ্যাঁ, ভুল জিনিস মনে রাখা ভালো না। 10 কিলো ক্যালোরি, তাহলে 38 এটিপিতে কত কিলো ক্যালোরি পাই, 380 কিলো ক্যালোরি। কিন্তু গ্লুকোজ জারণের ফলে কতটুকু শক্তি উৎপন্ন হয়, 686। তার মানে বাকি যে শক্তিটা আছে, এই শক্তিটা আমরা কাজে লাগাইতে পারি না, আমরা কাজে লাগাইতে পারি 380, কারো কারো মতো 360। আচ্ছা ওইটা বাদ দিচ্ছি, আপাতত 380 এটিপি কাজে লাগাইতে পারি। 338 হচ্ছে, সরি, 380 কিলো ক্যালোরি, এইটুকু কাজে লাগাইতে পারি। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে সবাত শ্বসনের ধাপে। সবাত শ্বসন প্রক্রিয়া 4টা ধাপে সম্পন্ন হয়। তুমি দেখতেছো এখানে টোটাল বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু একবারই হয়ে যায়নি, এটার জন্য 4টা ধাপ প্রয়োজন হয়েছে। আর এটা ঘটে কোথায় বলতে পারবা? একটা কোষের মধ্যে ঘটে এই বিক্রিয়াটা। কার মধ্যে ঘটে? কোষের মধ্যে। তুমি গ্লুকোজ খাচ্ছ, তোমার দেহের কোষের মধ্যে ঘটতেছে। যেই মানে একটা উদ্ভিদ গ্লুকোজ গ্রহণ করতেছে, সে তার দেহের মধ্যে এগুলা ঘটতেছে, তার কোষের মধ্যে। কোষের দুইটা অংশ আছে, দুইটার অনেকগুলো অংশ আছে, তার মধ্যে কোষের একটা বিশাল জিনিস বলে আমরা সাইটোপ্লাজম, আরো আছে নিউক্লিয়াস, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে যেটা ঘটে 4টা ধাপের মধ্যে প্রথম 2টা ধাপ ঘটে হচ্ছে সাইটোপ্লাজমে। কোথায় ঘটে? সাইটোপ্লাজমে। আর পরের 2টা ধাপ ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? প্রথম 2টা ধাপ সাইটোপ্লাজমে, পরের 2টা ধাপ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো শুরু করি ধাপগুলা। এই যে চিত্রটা বুঝতে চাচ্ছিল তোমরা, আমি চিত্র বোঝানোর আগে ধাপগুলা বুঝাই, তারপর চিত্র বুঝতে পারবা অটোমেটিক। একটু খেয়াল করো, এখানে বলা হচ্ছে তোমার সবাত শ্বসন সাধারণত 4টা ধাপে হয়ে থাকে। 4টা ধাপ, কয়টা ধাপে? 4টা ধাপে। এটা কিন্তু একটা এমসিকিউ বলতে পারো, আবার একটা পার্থক্য বলতে পারো। সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য বলতে পারো এটা, যে সবাত শ্বসন 4 ধাপে আর অবাত শ্বসন 2 ধাপে, মানে প্রথম 2টা আছে, পরের 2টা নাই। আচ্ছা এবার আসো, এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপ আমি কোথায় বলছি? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আচ্ছা, গ্লাইকোলাইসিস কথাটার মানে কি? গ্লাইকো মানে গ্লুকোজ, গ্লাইকো মানে কি? গ্লুকোজ। আর লাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, বিভাজন, ভাঙন। হ্যালো, কোন সমস্যা? গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লুকোজ বিশ্লেষণ বা গ্লুকোজ বিভাজন বা গ্লুকোজ ভাঙন। তাহলে এখানে কি ঘটে, এই ধাপটাতে কি হয় দেখো। এই প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ, এই যে C6H12O6 ভেঙে বিভিন্ন বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখছো, আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে সবাত শ্বসন দেখাইছি, কিন্তু ওই বিক্রিয়াটা ঘটার সময় 4টা ধাপে বিক্রিয়াটা ঘটে। আমরা সরাসরি বিক্রিয়া দেখতেছি, কিন্তু বিক্রিয়া কিন্তু এত দ্রুত হয় না, ঠিক আছে? যেমন একটু আগে আমি দেখাইলাম সোডিয়াম ক্লোরাইড যে উৎপন্ন হয়, কি কয়টা ধাপে দেখাইলাম? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। কমপক্ষে 2টা ধাপ লাগবে এই বিক্রিয়াটা হওয়ার জন্য। তার মানে এই গ্লুকোজ যে ভেঙে এত কিছু হয়, যে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি আর হচ্ছে 38 এটিপি, এটা কিন্তু একটা ধাপে হয় না, বিভিন্ন প্রসেসের মাধ্যমে হয়, 6টা ধাপে।
একটু খেয়াল করে দেখো, এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়, এটা আমরা জানি, কারণ গ্লুকোজের কার্বনের জারণ মান হ্রাস পায়, এই কারণে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। কি অ্যাসিড? দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। একটু খেয়াল করো, গ্লুকোজ কয় কার্বন বিশিষ্ট? গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 6 কার্বন। কিন্তু এই যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। 3 কার্বন বিশিষ্ট কয়টা হচ্ছে? দুইটা হচ্ছে। খেয়াল করো, 3 কার্বন বিশিষ্ট দুইটা পাইরুভিক অ্যাসিড হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, মানে 6 কার্বনের সংখ্যা কোনো সমস্যা হয়নি। কার্বন সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। গ্লুকোজে 6 কার্বন ছিল, এখানে 6 কার্বনই পাচ্ছি আমরা। কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিড। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত, এগুলো মুখস্থ রাখা জরুরি। C3H4O3। এই সম্বন্ধে আরো ভালো বুঝবা তুমি যখন চ্যাপ্টার 11 পড়বা কেমিস্ট্রিতে, আরো ভালো বুঝবা। আপাতত এতটুকু মাথায় রাখো। তাহলে 6 কার্বন ভেঙে কি হয়? 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ভেঙে হয় 3 কার্বন বিশিষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিড। এই ধাপে 4 অণু এটিপি উৎপন্ন হয়, কিন্তু এর মধ্যে আবার 2 অণু খরচ হয়ে যায়। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? 4 অণু এটিপি। আচ্ছা, এটিপি মানে কি আমরা একটু জানার চেষ্টা করি। এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি হচ্ছে একটা শক্তি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? শক্তি। এবং একটু আগে আমি বলছি 1 এটিপি তে আমরা 10 কিলো ক্যালোরি শক্তি পাই। তাহলে এটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং এইটা উৎপন্ন হওয়ার জন্য কি লাগে আমি বলি, দুইটা জিনিস লাগে। এটা হচ্ছে আরো বিশ্লেষণ করছি, ভিতরের জিনিস, বাট অত ভিতরে তোমার না গেলেও চলবে, বাট তোমার বইয়ে লেখা আছে। এডিপি লাগে আর একটা আইপি লাগে। আইপি মানে কি বলতেছি, এডিপি মানে হচ্ছে এডিনোসিন ডাইফসফেট। তার মানে এই এডিপি তে দুইটা ফসফেট আছে, আর তার সঙ্গে একটা আরেকটা ফসফেট যুক্ত হয়। আইপি মানে ইনঅর্গানিক ফসফেট, যুক্ত হয়ে উৎপন্ন হয় এটিপি। তার মানে এডিপি তে ছিল দুইটা ফসফেট, আর এখানে আছে একটা ফসফেট। 2 আর 1 কত হলো? 3। তাহলে এটিপি তে আমরা ফসফেট পাই 3টা। ঠিক আছে? এটিপি কে তুমি নগদ টাকা মনে করতে পারো। কি মনে করতে পারো? নগদ টাকার মতো, মানে জাস্ট ধারণা করো নগদ টাকা। শক্তিটা হচ্ছে নগদ 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 শক্তিটা পাবো, এটা হচ্ছে নগদ টাকার মতো। তাহলে কত হয়? এটিপি। আচ্ছা, এখানে যেটা বুঝলাম যে এই ধাপে কি হয়, এই ধাপে 4 অণু এটিপি, এর মাঝে আবার 2 অণু খরচ হয়ে যায়। তাহলে উৎপন্ন হয় 4 অণু, খরচ হয় কত অণু? 2 অণু, -2 তাহলে থাকে কত অণু? 2 অণু। এটা হচ্ছে নিট এটিপি। নিট নিট মানে হচ্ছে মানে ব্যালেন্স করা, যোগ বিয়োগ গিয়ে যা থাকে। আচ্ছা, এবং 2 অণু NADH+H+, এটাও লেখা হয়, আবার লেখা হয় NADH2, এটাও লেখা যায়। উৎপন্ন হয় কত অণু? উৎপন্ন হয় 2 অণু। খেয়াল করো, 2 অণু উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? NADH+H+। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। তার মানে গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে যে বিক্রিয়া করে, আমরা তো বিক্রিয়া দেখছি এরকম C6H12O6, এর সঙ্গে আমরা 6 অণু অক্সিজেন যুক্ত করি। বাট এই 6 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হওয়ার আগেই গ্লুকোজ ভাঙে। তার মানে এই প্রথম ধাপটা হচ্ছে গ্লুকোজ নিজে নিজে ভাঙে, অবশ্যই কোনো একটা সিস্টেমের মাধ্যমে ভাঙে। এর জন্য 9টা এনজাইম প্রয়োজন, বাট তোমাদের বইয়ে এত কিছু নাই, তাই দরকার নাই তোমাদের। জাস্ট আপাতত মাথায় রাখো, এই জিনিসটাই তোমরা ইন্টারে পড়বা ডিটেইল। 9টা এনজাইমের প্রয়োজন হয়, আপাতত এতটুকু যাচ্ছি না। তাহলে কি হচ্ছে, তোমার এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে? তাই অক্সিজেনের প্রয়োজন হয় না বলে গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায়ে। তার মানে অবাত শ্বসনেও গ্লাইকোলাইসিস আছে। কেন আছে? ওই যে অক্সিজেনের প্রয়োজন হয় না, এই কারণে আছে। গ্লাইকোলাইসিস এর বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? সাইটোপ্লাজমে ঘটে। আমি কথাগুলো বলছিলাম, তুমি মোটামুটি একটা ধারণা পাইছো তো নাকি? আমি একটু সামারি করতেছি আবার, দেখো এইটুকুতে মোটামুটি ধারণা পাইছো কিনা। আমি আরেকটু সামারি করে দিচ্ছি। দেখো, আমি আরেকবার সামারি করতেছি। এটা হচ্ছে 6 কার্বন বিশিষ্ট একটা গ্লুকোজ, এটা ভেঙে উৎপন্ন হয় 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, দুই অণু।
প্রত্যেক অণু পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় তোমার এক অণু NADH2 বা H+H+ যাই বলি, সাথে আরেকটা কাজ হয়, সেটা কি জানো? এখানে লেখা নাই। আচ্ছা, এটা পরে লিখতেছি। তারপর আসে কি একটু খেয়াল করো, এখানেও হয় কত 1 NAD কত, এখান থেকে উৎপন্ন হয় NAD। তার মানে এই 3 অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা হয়, তাহলে প্রতি 3 অণু পাইরুভিক অ্যাসিড থেকে একটা করে NADH2 উৎপন্ন হয়। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পারছো? তোমরা একটু মনোযোগ দিয়ে, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো, এই যে এক অণু গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট, এটা ভেঙে যায়, ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। প্রত্যেক অণু পাইরুভিক অ্যাসিড থেকেই কি হয় দেখো, উৎপন্ন হয় হচ্ছে একটা NADH2। সেকেন্ড ধাপটা বুঝিনি। কোন ধাপটা? সেকেন্ডটা সেকেন্ডটা মানে পাইরুভিক অ্যাসিড। এই যে গ্লুকোজ ভেঙে উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজে কার্বন থাকে কয়টা? 6টা। আর পাইরুভিক অ্যাসিডে কার্বন থাকে 3টা। তার মানে এক অণু গ্লুকোজ ভাঙলে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই পাইরুভিক অ্যাসিড গুলো আবার ভাঙে, মানে এই পাইরুভিক অ্যাসিড গুলো ভেঙে উৎপন্ন হয় একটা হচ্ছে NADH2। ঠিক আছে, মানে এটাও ভাঙা বলবো না, ঠিক এটার মধ্যে থাকে আর কি, মানে পাশাপাশি উৎপন্ন হয়। মানে এক অণু পাইরুভিক অ্যাসিডের পাশাপাশি বলতে পারি, একটা উৎপন্ন হয় NADH2, এখানে উৎপন্ন হয় কত, আরেকটা NADH2। আমি বলবো না যে পাইরুভিক অ্যাসিড ভেঙে হয়, এটা কি হয়, পাইরুভিক অ্যাসিডের পাশাপাশি এটার জন্য একটা আর এটার জন্য হচ্ছে একটা NADH2। ঠিক আছে, পাশাপাশি এই পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু ATP উৎপন্ন হয়, এই অণু পাইরুভিক অ্যাসিডের জন্য 2 অণু ATP উৎপন্ন হয়। মানে উৎপন্ন হয় মোট কত অণু? 4 অণু। 4 অণু ATP উৎপন্ন হয়, কিন্তু তার মধ্যে 2 অণু খরচ হয়ে যায়। তার মানে এখান থেকে 1 অণু খরচ হয়, এখান থেকে 1 অণু খরচ হয়। তাহলে মোট নিট ATP আমার কত? নিট ATP হচ্ছে তোমার 2 অণু। আরেকটা জিনিস আছে, আমি বলছিলাম এটিপি কে তুমি টাকা, মানে নগদ টাকা মনে করো। এটিপি যদি নগদ টাকা হয়, মনে করো তোমার কাছে বিকাশে কিছু টাকা আছে, আর যদি বিকাশের দোকান তুমি বন্ধ পাও লকডাউনে, মনে করো বিকাশের দোকান সব বন্ধ, তুমি তোমার কাছে টাকা থাকার পরে তুমি কি করতে পারছো না, টাকা তুলতে পারছো না, ক্যাশ আউট করতে পারছো না। এখন দেখো তো, কিন্তু তোমার যদি নগদ টাকা থাকতো হাতে কিছু, তো তুমি সেটা খরচ করতে পারতো। তার মানে এটিপি হচ্ছে নগদ টাকার মতো। কিন্তু এখানে এই যে দেখো 2 অণু NAD, অথবা এরকম বলতে পারি ব্যাংক, দরকার নাই বিকাশ, দরকার নাই, ব্যাংক চিন্তা করো, এগুলো হচ্ছে চেকের মতো। এই যে 2 অণু NADH2 চেকের মতো। কিসের মতো? চেক। ব্যাংকে চেক দেনা, চেকের মতো। এই চেক ভাঙাইলে তুমি কত পাবা? এক অণু NADH2 কে ভাঙাইলে তুমি পাবা হচ্ছে 3 অণু, এই 3টা এটি পাবা। কয়টা পাবা? 3টা। তাহলে 2 অণু NADH2 কে ভাঙাইলে কত পাওয়া যাবে? 6 অণু ATP পাওয়া যাবে। কিন্তু এখানে তুমি ATP পাচ্ছ না, আপাতত তুমি কি পাচ্ছ? এই প্রক্রিয়ায় 2 অণু ATP পাচ্ছ, আর 6 অণু ATP হিসেবে পাচ্ছ না, চেক হিসেবে পাচ্ছ, মানে NADH2 হিসেবে পাচ্ছ। তার মানে এটাকে তুমি ATP বলবা না, বলবা চেকের মতো। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, যদি বলি টোটাল কত অণু ATP আছে প্রথম ধাপে, ATP আছে হচ্ছে কি, এই চেক গুলো ভাঙাবে সামনে গিয়ে, এখানে অনেক কিছু আছে, তোমার আস্তে আস্তে বোঝাচ্ছি। দেখো 2 অণু ATP আর এখানে 6 অণু, তাহলে টোটাল ATP উৎপন্ন হয় কত অণু প্রথম ধাপে? 8 অণু ATP পাওয়া যায় প্রথম ধাপে। বাট 2 অণু আমরা নগদ পাই, আর 6 অণু হচ্ছে ব্যাংকে গিয়ে চেক কিভাবে হচ্ছে এটিপি থাকে? মানে NADH2 কে চেকের মতো মনে করা হয়। চেক ভাঙালে যেমন টাকা পাওয়া যায়, ঠিক সেম ভাবে এর মধ্যে আছে এটিপি। প্রতি অণু NADH2 এর মধ্যে আছে হচ্ছে, এটার নাম হচ্ছে নিকোটিনামাইড এডিনোসিন ডাই হাইড্রোজেন ফসফেট। এর মধ্যে আরো কিছু আছে যুক্ত, এটাকে ভাঙাইলে পাওয়া যায় 3 অণু করে পাওয়া যায় এটি। আমি আবারও বলছি, কার মতো? চেকের মতো। তোমার কাছে একটা চেক আছে 5,000 টাকার, তার মানে 5,000 টাকার চেক যদি ভাঙাও তুমি, তো তুমি কি পাবো বলো তো? তুমি পাবা 5টা 1,000 টাকার নোট। আর প্রত্যেকটা 1,000 টাকার নোটকে তুমি এটিপি মনে করো। ঠিক আছে, এন্ড ধরো এখানে এটা 3,000 টাকার চেক, তোমার কাছে 3,000 টাকার চেক আছে 2টা। কয়টা? 2টা। এই চেক গুলো ভাঙাইলে তুমি 1,000 টাকার চেক পাবা, নোট পাবা কয়টা? 3টা। প্রত্যেকটা চেকের জন্য, 2টা চেকের জন্য পাবা 6টা, এমন ভাবে ধরে রাখি। ঠিক আছে, তার মানে এখন NADH2 এর মধ্যে 3 অণু এটিপি আছে। হ্যাঁ,
তাহলে দুই দুই অণু NADH2 এর মধ্যে কয় অণু আছে? 3 দুগুণে 6 অণু। বুঝতে পারছো? আচ্ছা, এবার এটা ছিল প্রথম ধাপ। এবার শুধু দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপটা কি খেয়াল করো, এখানে বলা হচ্ছে এসিটাইল CoA সৃষ্টি। প্রথম ধাপটা যেমন সাইটোপ্লাজমে ঘটে, এইটাও কিন্তু সাইটোপ্লাজমে ঘটে। দেখো লেখা আছে এই ধাপটা সাইটোপ্লাজমে। এটা কি হয় দেখো, এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শুরু হয়েছিল, গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট কি সৃষ্টি হয়েছে বলতো? পাইরুবিক অ্যাসিড। এই পাইরুবিক অ্যাসিড এখন ভাঙবে। এতক্ষণ কিন্তু ভাঙে নাই, আমি কিন্তু প্রথমে বলছিলাম ভাঙছে, ভুল বলছিলাম। মানে ভাঙে নাই, মানে কি হয়েছে, গ্লুকোজ ভাঙা হয়েছে পাইরুবিক অ্যাসিড, আর পাশাপাশি NADH2 হয়েছে প্রত্যেকটার জন্য এক অণু করে। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এই গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুবিক অ্যাসিড পর্যায়ক্রমে কি হচ্ছে, পর্যায়ক্রমে বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA এনজাইম, এসিটাইল CoA এনজাইম সৃষ্টি হয়। তার মানে আমরা যদি বলি সামারি, 6 অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাঙে উৎপন্ন হয় 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড। এই দ্বিতীয় ধাপে আইসা এই 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড ভাঙা হয় 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA। কি উৎপন্ন হয়? এসিটাইল CoA এনজাইম। তাহলে এখানেও 2 কার্বন বিশিষ্ট, এখানেও 2 কার্বন বিশিষ্ট। কয়টা উৎপন্ন হবে? 2টা। কিন্তু পাইরুবিক অ্যাসিড 2টা আছে, তাহলে এসিটাইল CoA হবে কয়টা? 2টা। 2 কার্বন বিশিষ্ট 2টা। এখানে মজা আছে একটা। পাশাপাশি আরেকটা জিনিস হয় দেখো, 3 কার্বন ভাঙা 2 কার্বন বিশিষ্ট যৌগ পাইছো, তাহলে অবশ্যই আরেকটা কার্বন রয়ে গেছে না? ওইটা কি হয় জানো? 3 কার্বন বিশিষ্ট এই পাইরুবিক অ্যাসিড ভেঙে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA এর পাশাপাশি এক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে এক অণু এই পাইরুবিক অ্যাসিড ভাঙলে এক অণু কার্বন ডাইঅক্সাইড আর এক অণু এসিটাইল CoA। তাহলে 2 অণু যখন ভাঙে, মানে প্রত্যেকটা থেকে এক অণু, তার মানে 2 অণু ভাঙলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাই আর 2 অণু এসিটাইল CoA পাই। আমরা কি এতটুকু বুঝতে পারছি? স্যার এটা আবার এটা আবার বলতেছি। প্রথমে ছিল 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভাঙা হয়েছে পাইরুবিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। এইবার 2 নাম্বার ধাপ হচ্ছে এসিটাইল CoA সৃষ্টি। এই ধাপে কি হয়? এসিটাইল CoA সৃষ্টি হয় কার থেকে সৃষ্টি হয়? ওই প্রথম ধাপে যে 2 অণু পাইরুবিক অ্যাসিড পাইছি, প্রত্যেক অণু পাইরুবিক অ্যাসিড থেকে এক অণু এসিটাইল CoA সৃষ্টি হয়। তাহলে এই যে 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড, তার থেকে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে এক কয়টা আছে 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড? 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড আছে 2টা। তাহলে এইটা থেকে একটা হচ্ছে এসিটাইল CoA প্লাস এক অণু কার্বন ডাইঅক্সাইড। আবার আরেকটা 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA এক অণু আর হচ্ছে এক অণু কার্বন ডাইঅক্সাইড। কার্বন কিন্তু আমরা 6টাই পাইছি। কার্বন 6টার হিসাব পাইছো? এখানে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল CoA 2টা আর এখানে একটা 3টা। তাহলে এই 3 কার্বন থেকে ভাঙে আবার 3 কার্বন পাইছি। বুঝা যাচ্ছে? স্যার পাইরুভিক অ্যাসিড সবসময় 3 কার্বন বিশিষ্ট হয়। হ্যাঁ, পাইরুভিক অ্যাসিডের সংকেত C3H4O3, মানে 3 কার্বন বিশিষ্ট। ঠিক আছে? এরপর যেটা হয় দেখো, তাহলে আমরা কি বুঝলাম? তাহলে এখন যদি বলি নিট টোটাল কয়টা হচ্ছে দেখো, টোটাল 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে পাইছি 2 অণু এসিটাইল CoA। আবার এই এসিটাইল CoA গুলো কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। আবার 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাইছি, এই যে এখানে এক অণু, এখানে এক অণু, 2 অণু কার্বন ডাইঅক্সাইড। তাহলে মনে হচ্ছে এটা 2 এর গল্পের মতো, সব 2 2। মানে স্যার তাহলে আবার NADH মানে কোথা থেকে উৎপন্ন হলো? বলতেছি পাশাপাশি আরো কি উৎপন্ন হচ্ছে বলতেছি। এর পাশাপাশি এক, আচ্ছা এটা তো বললামই, এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এক অণু NADH2 উৎপন্ন হয়। NADH2 উৎপন্ন হয়, তার মানে এক অণু যদি উৎপন্ন হয় কার থেকে, তার মানে এটা বলতে পারি যে 3 কার্বন বিশিষ্ট পাইরুবিক অ্যাসিড থেকে কি কি উৎপন্ন হয়? 3টা জিনিস উৎপন্ন হয়। 2 অণু এসিটাইল CoA, এক অণু কার্বন ডাইঅক্সাইড, সরি 2 অণু না, এক অণু এসিটাইল CoA 2 কার্বন বিশিষ্ট, এক অণু কার্বন ডাইঅক্সাইড, আর উৎপন্ন হয় এক অণু NADH2, মানে শক্তি পাই আমরা। তাহলে 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে কি পাবো? 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে আমরা পাবো 2 কার্বন বিশিষ্ট 2টা এসিটাইল CoA, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2। ঠিক আছে? 2 অণু পাইরুবিক অ্যাসিড থেকে 2টা এসিটাইল CoA এনজাইম, 2 অণু কার্বন ডাইঅক্সাইড আর 2 অণু NADH2 উৎপন্ন। এবার আমরা যাব ধাপ 3-এ।
এই যে এখন যে ধাপগুলো পড়বো এগুলো সব ঘটে মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? এগুলো সব ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। একটু খেয়াল করো, ক্রেবস চক্র, এটা হচ্ছে ইংরেজ প্রাণ রসায়নবিদ স্যার হেন্স ক্রেবস, তার নাম অনুসারে এর নামকরণ করা হচ্ছে ক্রেবস চক্র। এই চক্রটির আবিষ্কারকরণ বলে একে ক্রেবস চক্র বলা হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখছি এসিটাইল কুয়ে সৃষ্টি হয়েছে, আর সৃষ্টি হয়েছে NADH2, আর সৃষ্টি হয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইড অপসারণ হয়ে যাবে। NADH হচ্ছে শক্তি, শক্তি তো আর বিক্রিয়া করবে না, শক্তি শক্তির মতো থাকবে। আছে কি বলতো, যৌগ পাইছি কি আমরা? এসিটাইল কুয়ে পাইছি। এই এসিটাইল কোএনজাইমটা কোএ, এটা কি হবে? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? তোমার মাইটোকন্ড্রিয়া চিনো এরকম, আর এটা জুতার তলার মতো, বাটের মতো, তাই না? কিরকম থাকে মাইটোকন্ড্রিয়া জানো তো? স্যার মাঝখানের মধ্যে একটা সাপ বড় চেয়ার। আচ্ছা, স্যার জুতার শেপের মতো। জুতার শেপের মতো থাকে। আমি আঁকতে পারি না, আমার অবশ্য বাইরে যে চিত্র আঁকা অনেক দুর্বল আমি। যাই হোক, এটার মধ্যে প্রবেশ করে কে প্রবেশ করে? এই যে এসিটাইল কুয়ে, মানে এসিটাইল কোএনজাইমটা কোথায় প্রবেশ করে? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এটার মাধ্যমে সে কোথায় অংশগ্রহণ করে? মানে ক্রেবস চক্রে সে অংশগ্রহণ করে। এই চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। কি বলছি? এই চক্রের সকল বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তাহলে এই চক্রে কয়টা এসিটাইল কুয়ে আছে? দুইটা। তাহলে এই চক্রে এক অণু এসিটাইল কুয়ে থেকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাবো। এই যে কার্বন ডাইঅক্সাইড পাই গেছি না 2 অণু, তাহলে কি আর কোনো কার্বন বাকি আছে? এক অণু এসিটাইল কুয়ের মধ্যে 2টা কার্বন থাকে, তাহলে তার থেকে আমরা পাইছি 2 অণু কার্বন ডাইঅক্সাইড। আর কি কোনো কার্বন বাকি আছে? নাই। কিন্তু শক্তি উৎপন্ন হয়েছে। এর মাধ্যমে কি হয়েছে? এক অণু এসিটাইল কুয়ে থেকে আমরা পাইছি 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর পাইছি 3 অণু NADH2, NADH2, ঠিক আছে? আর এক অণু FADH2। দেখো তার মানে কি কি উৎপন্ন হয় বলতেছি। এসিটাইল কুয়ে থেকে কি কি উৎপন্ন হয়? FADH2 কি? FADH2 আরেকটা শক্তি, এটাও চেকের মতো। যদি এটা যদি 3000 টাকার চেক হয়, এটা 2000 টাকার চেক। এটা একটা শক্তি। এটা হচ্ছে কি বলে এটাকে? ফ্লোরিডিন। আমার খেয়াল নাই পুরো ইয়ার নামটা, এডিনোসিন ডাই হাইড্রোজেন ফসফেট, ফ্লোরিডিন না কি যেন নামটা। আচ্ছা, আমি একটু পরে মনে পড়লে বলবো। এইটা একটা চেকের মতো, এটার মধ্যে শক্তি থাকে, এটার মধ্যে শক্তি থাকে। তাহলে আমি বলতে পারি এক অণু এসিটাইল কুয়ে থেকে কি কি পাই? একটু খেয়াল করো। এক অণু এসিটাইল কুয়ে কোএনজাইম থেকে আমরা কি পাই? আমরা পাই 2 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 অণু NADH2, আর পাই 2 অণু FADH2। আরো কি পাই দেখো তো? স্যার এখনো ফিরিয়ে ছিল। সরি, এক অণু, ভুল বলতেছি। হ্যাঁ, এক অণু FADH2, আর পাই হচ্ছে গিয়ে তোমার এখন জিডিপি। এক অণু। এখন একটু খেয়াল করো, এটা হচ্ছে এক অণু থেকে পাই। এসিটাইল কুয়ে কয় অণু আছে? 2 অণু। তাহলে 2 অণু থেকে আমি কতগুলো কার্বন ডাইঅক্সাইড পাবো? 2 দিয়ে গুণ করে দাও। কার্বন ডাইঅক্সাইড পাবো 4 অণু, আর NADH2 পাবো 6টা, 6 এটা NADH2। আবার দুইটা CH2 পাবো 2টা, FADH2। আর জিটিপি পাবো 2টা। এই জিটিপি আর হচ্ছে জিটিপি আর এটিপি একই জিনিস, মানে 1 জিটিপি শক্তি মানে হচ্ছে 1 এটিপি শক্তি। যদি এর নাম হচ্ছে গুয়ানোসিন, কি হচ্ছে ট্রাইফসফেট, তারপর এটার নাম হচ্ছে কি জিটিপি। 1 জিটিপি মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। না, আচ্ছা জিটিপি জিটিপি হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট। স্যার গুয়ানোসিন আর অ্যাডিনোসিনের মধ্যে পার্থক্য কি? একই জিনিস, একটু ফর্মে পার্থক্য। এটা সামনে জানতে পারবো, সমানো টাইপের অনেকটা। সমানো কি জিনিস বুঝতে পারবো না, এর মধ্যে যে যা যা আছে তাই আছে, বাট ফর্মটা একটু চেঞ্জ, রিঅ্যারেঞ্জ করা। এটিপি, এই কারণে আমরা লিখতেছি এটিপি আর জিটিপি সেম, মানে 1 জিটিপি আর 1 এটিপি কি সেম। তো এটা খেয়াল করে দেখো তো কোথায় শক্তি সবচেয়ে বেশি?
এই তিনটা ধাপের মধ্যে সবচেয়ে শক্তি কোথায় বেশি পাই? চক্রে ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। দেখবা তোমরা যখন কোষ পড়ছো, কোষ বিভাজন, মানে কোষ বিভাজন না, কোষের ইয়া পড়ছো, তখন মাইটোকন্ড্রিয়া পড়ার সময় পড়ছো, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার হাউস। কেন বলা হয় একটু এবার দেখো। দেখো এর মধ্যে কি কি উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, এবার দেখো এই যে 6 অণু, কি যেন হচ্ছে উৎপন্ন হয়। হ্যাঁ 6 অণু NADH2, প্রতি অণু NADH2 তে 3 অণু থাকে, 3 অণু ATP থাকে। ATP কয় অণু উৎপন্ন হয়েছে? 6 অণু। 6 গুণ 3 মানে 18 অণু ATP। আরো আছে দেখো 2 অণু FADH2, তাহলে প্রত্যেক অণু থেকে আমরা পাই 2টা FADH, 2 ATP। প্রতি অণু FADH2 থেকে আমরা পাই 2 ATP। 2 অণু থেকে কত পাবো? 2 গুণ 2 4 অণু ATP। আবার 2 অণু পাই GTP। GTP মানে স্যার এই জিনিসটাকে আরেকবার বুঝান তো, শুনতে পারতেছিলাম না। আচ্ছা আবার বোঝাচ্ছি। 2 অণু GTP থেকে পাই 2 অণু ATP। আমি বলতে যাচ্ছিলাম এই যে 6 অণু NADH2 পাইলাম, এটা তো চেক। আমরা জানি এই চেক ভাঙাইলে কি পাওয়া যায়? এইরকম একটা চেক ভাঙাইলে, একটা NADH2 কে ভাঙাইলে পাই আমরা 3 অণু ATP। তাহলে কয় অণু আছে বলতো? 6 অণু NADH2 আছে। তাহলে এক অণু থেকে পাই 3 অণু, তাহলে 3 অণু গুণ 6, 3 6 18 অণু ATP পাওয়া যায় 6 অণু NADH2 থেকে। তারপরে এই প্রক্রিয়ায় আরো পাওয়া যায় 2 অণু FADH2। প্রতি অণু FADH2 কে ভাঙাইলে পাওয়া যায় 2 অণু ATP। তাহলে 2 অণু FADH2 কে ভাঙাইলে পাওয়া যাবে 2 গুণ 2 4 অণু ATP, তাই তো? আর এই 2 অণু GTP, GTP আর ATP একই জিনিস। তাহলে 2 অণু GTP ইকুয়াল টু 2 অণু ATP। তাহলে টোটাল আমরা কত পেলাম? 18 4 22, 22 আর 2 24, 24 ATP পেলাম। তাহলে বলা যায় এই প্রক্রিয়ার প্রায় কি হচ্ছে, প্রায় 60 থেকে 70% আমরা এই ইয়াতে পাই, ক্রেবস চক্রে পাই বা মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাই শক্তি। বোঝা যাচ্ছে? এতটুকু সবার Yes, sir. আচ্ছা, যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন দেখো ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ট্রান্সপোর্ট সিস্টেমটা কি। ইলেকট্রন ট্রান্সপোর্ট হইলেই কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া হয়, এটা তো জানোই। ইলেকট্রন যদি ছাড়ে তাহলে জারণ বিক্রিয়া, আর ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো উপরোক্ত 3টি ধাপে যে NADH2 পাই আমরা, এটা আবার ভাঙা বিজারিত হয়ে NAD উৎপন্ন হয়। মানে NADH2 ভাঙা হয় NAD, FADH2 ভাঙা হয় FAD, এগুলো উৎপন্ন হয়। এগুলো বিজারিত হয়। বিজারিত হয় কেন? কারণ এর জারণ মান হ্রাস পায়। এখানে ছিল প্লাস, হয়ে যায় 0। প্লাস থেকে 0 হওয়া মানে কি বলতো? +1 থেকে 0 হয়ে যাওয়া। জারণ মান হ্রাস পাইছে না? হ্রাস পাইলে কি হয়? বিজারণ। এই জন্য বলা হয় কি, অথবা হাইড্রোজেন সরে গেছে, হাইড্রোজেন সরে গেলেও কি হয়? এই প্লাস জারণ মান কমে যায়। এই কারণে হয় কি, এই NADH2 বিজারিত হয়ে NAD উৎপন্ন হয়েছে, FADH2 বিজারিত হয়ে FAD উৎপন্ন হয়েছে। স্যার ইলেকট্রন গ্রহণ করলে জারণ হয় না? ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ। এই যে H2 সরে গেছে, ইলেকট্রন ত্যাগ, জারণ মানে ছাড়ন। এবার মাথায় রাখো, জারণ মানে ছাড়ন। তাহলে বলা হচ্ছে কি, NAD কেন বিজারিত হইছে? স্যার এখানে তো হাইড্রোজেন আছে না। হ্যাঁ দাঁড়াও একটু বোঝাচ্ছি, টাইম মনে হয় খুব একটা নাই।